5ই আগস্ট দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশে, অর্থাৎ যার কোনো রকম কোনো বৈধতা সংবিধানে নেই, সেই মুখ্য উপদেষ্টা তিনি অর্থাৎ নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস তিনি একাধিক অভিযোগ তুলেছেন। কখনো তাকে দেশদ্রোহী বলেছেন, কখনো তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এবং প্রশ্ন উঠেছে তার ব্যাংক অ্যাকাউন্ট নেই। কি রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে? অর্থাৎ শেখ হাসিনা, তার পুত্র জয়, তার বোন রিহানা, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি কি রয়েছে, কি হিসেব রয়েছে, সেই সমস্ত তথ্য এবার আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কারণ মোহাম্মদ ইউনূস যে অভিযোগ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, সেই অভিযোগের কতটা সারবত্তা রয়েছে, আদৌ কি শেখ হাসিনার অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মনিরুল ইসলাম মঞ্জু, যিনি বাংলাদেশ এবং ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে আপনার কাছে যেটা জানতে চাইব যে শেখ হাসিনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ মোহাম্মদ ইউনূস করেছেন। বাংলাদেশের এই যে বর্তমানে যে সরকার রয়েছে, যার বৈধতা সংবিধানে নেই, তারা একাধিক অভিযোগ করেছেন। এই অভিযোগের সারবত্তাগুলো কোথায়? কত টাকা রয়েছে আসলে শেখ হাসিনার অ্যাকাউন্টে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজ তাক বাংলার বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদের। আসলে বর্তমানে আপনারা জানেন বাংলাদেশ একটি খুব ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি অবৈধ সরকার, যার সারা জীবনের স্বপ্ন ছিল বাংলাদেশের মসনদে বসা, সেই অবৈধ ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, বিশ্ব মিডিয়াকে এবং বাংলাদেশের মিডিয়াকে কবজা করার সে চেষ্টা করেছে। ক্ষমতায় আসার পর বাংলাদেশে যতগুলো টেলিভিশন আছে, যতগুলা পত্রিকা আছে, সবগুলো পত্রিকা এবং টেলিভিশনকে বাধ্যগতভাবে তার পরিচিত, তার মানে যা সে পছন্দ করে তার পছন্দ মতো লোক বসাতে বাধ্য করেছে। যারা শেখ হাসিনার কথা বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে, বাংলাদেশের সপক্ষে কথা বলে, সত্যি কথা বলে, তাদেরকে বাধ্যতামূলকভাবে এখান থেকে হয় গ্রেপ্তার করা হয়েছে, না হয় তাদেরকে হত্যা করা হয়েছে, কাউকে কাউকে গুম করা হয়েছে, কাউকে কাউকে টেনে হিঁচড়ে নামানো হয়েছে। নামিয়ে তার অবৈধ ওই পেটুয়া বাহিনী দিয়ে তাদের পছন্দ মতো মানে সো কল সাংবাদিক বসিয়েছে। এবং তারা কথা বলার সময় প্রথমেই বলে যে সাবেক প্রধানমন্ত্রী সহ তার যে মন্ত্রী পরিষদ, তার যে রাজনৈতিক নেতাকর্মী, তাদের অ্যাকাউন্টে কোটি তো বলে না, হাজার কোটি বলে, হাজার হাজার কোটি বলে। কিন্তু আজকে দেখেন প্রথম আলোর সম্পাদকীয়তে, প্রথম আলোর রিপোর্টে আমরা দেখলাম কি প্রধানমন্ত্রীর 17টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেই 17টি অ্যাকাউন্টের মধ্যে টোটাল একটি ব্যাংকের মধ্যে পাওয়া গেছে 1,53,00,000 টাকা। আপনি চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন 17 বছর, এর আগেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন 5 বছর, তার মানে হচ্ছে তিনি 23 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পরিবারটি বনেদি পরিবার এবং 100 বিঘার উপরে তার ধানি জমি আছে বাংলাদেশে। তিনি টেলিভিশনে বিভিন্ন নিউজ মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তার মাছ চাষ, তার ধান চাষ হইতে নানা রকমের খামার আছে বাংলাদেশে। কোথায়? গোপালগঞ্জে। যেই টাকাটি ভোগ করার মতো একমাত্র তার একটি বোন শেখ রেহানা, এবং তিনি ছাড়া পরিবারে আর কোনো সদস্য নেই। আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদ, তার এক ছেলে এক মেয়ে, তার ছেলে একজন বিজ্ঞানী, তার ছেলে একজন কম্পিউটার সায়েন্সের বিজ্ঞানী, এবং আর তার মেয়েটি ইউনাইটেড নেশনসের একটি অর্গানাইজেশনে কাজ করে। তাহলে আপনি বোঝেন তার যে এই টাকা কোথায় থাকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্টে কোটি টাকাও, মানে 1000 কোটি টাকাও পাওয়া যায়নি, 500 কোটি টাকা পাওয়া যায়নি, 100 কোটি টাকা পাওয়া যায়নি, মাত্র 1,83,00,000 এক জায়গায়, সব মিলিয়ে নাকি 3 কোটি। এখন আপনি যদি এই 17টি অ্যাকাউন্টের বাকি অ্যাকাউন্ট গুলো দেখেন, ওই অ্যাকাউন্ট গুলোতে একটি অ্যাকাউন্টে আছে মাত্র 5 টাকা বাংলাদেশি টাকায়, লিটারালি 5 টাকা। আরেকটি অ্যাকাউন্টে আছে 150 টাকা। তাহলে আপনি বোঝেন শেখ হাসিনার পৈতৃক সূত্রে যে সম্পদ পাওনা, সেই সম্পদের অর্ধেকের মালিক কিন্তু শেখ রেহানাও। তার ঢাকাতে একাধিক বাড়ি রয়েছে, যে বাড়িগুলি ভাঙা হয়েছে 5 আগস্টের পর। আপনারা দেখেছেন তিনি বাড়ি ভাড়া পান,
তিনি তার ফসলের উৎপাদনের অংশ পান এবং তিনি তো তার পৈতৃক সূত্রে কিছু একদমই পেয়েছিলেন। স্যার, আরেকটা বিষয়, এই যে 17টা অ্যাকাউন্টের কথা আমরা আলোচনা করছি, শেখ হাসিনার এমন একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে মাত্র 5 টাকা রয়েছে। একজন প্রধানমন্ত্রী, তিনি, তার অ্যাকাউন্টে মাত্র 5 টাকা। ধন্যবাদ আপনাকে। সে কথাটি আমি বলছিলাম, একটি অ্যাকাউন্টে 5 টাকা আর একটি অ্যাকাউন্টে 150 টাকা। আপনাকে বলি, হিস্ট্রিতে একটু পিছনের দিকে যদি যাই, বঙ্গবন্ধুকে যখন 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়, তখন বলা হয়েছিল যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ছেলেরা ব্যাংক লুট করেছে, বাংলাদেশ ডাকাতি করেছে, ব্যাংকের সব টাকা নিয়ে গেছে। পরবর্তীতে জিয়াউর রহমানে কমিশন করে বঙ্গবন্ধুর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট একসাথে করা হওয়ার পরে দেখা গেল বঙ্গবন্ধু টোটাল অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পাওয়া গেছে, সে পরিমাণ টাকার অ্যামাউন্ট হচ্ছে মাত্র বাংলাদেশি টাকায় 9,550 টাকা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এটা নতুন ইতিহাস না। ডক্টর ইউনূস এখন যা করছে, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য ঠিক একই রকমের কাজ কিন্তু সেনাবাহিনীর যারা ক্ষমতা দখল করেছিল, মোস্তাক যখন ক্ষমতা দখল করেছিল, একই সূত্রে গাথা। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি এবং শান্তি এবং সম্প্রীতির রাজনীতি যারা করে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এবং তার যে পেটুয়া বাহিনী, তাদেরকে বের করে নেওয়া হলো। আপনারা দেখেন, বাংলাদেশে রিসেন্টলি এই যে ডক্টর ইউনূসের যে পেটুয়া বাহিনী, তাদের একজন ওই যে কপালে দাগ পড়ে গেছে, এক জঙ্গি নেতা, ও কি বললো, বলে যে তার কি, তার বইয়ের ব্যবসা আছে, তার 500টা ব্যবসা। অতদিন আমরা জানতাম একটা মেসে থাকে, তার খাওয়ার মতো পয়সা নেই, চলার মতো পয়সা নেই, পুরানা জামা কাপড় পরে। সেই লোক এখন টেলিভিশনে এসে জাহির করে আমার 3টা বিজনেস আছে, আমার অমুক আছে, তোমার কাছে। কেন? অবৈধ টাকাকে বৈধ করার জন্য। অর্থাৎ 5 আগস্ট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর এইসব পেটুয়া বাহিনী, এইসব লাঠিয়াল বাহিনী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন বীমা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদেরকে যদি আজকে যদি তাদের ব্যাংক হিসাব যদি আপনি জব্দ করেন, তাহলে শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থেকে যে টাকা অর্জন করেছে, তার 40 গুণ তাদের অ্যাকাউন্টে পাবেন। কিন্তু ডক্টর ইউনূস তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করবে না। কেন করবে না? কারণ ডক্টর ইউনূস ইউনাইটেড নেশনে গিয়ে কি বলেছেন যে আমাকে ক্ষমতায় বসিয়েছে এই লাঠিয়াল বাহিনী। আপনি দেখেন, ডক্টর ইউনূস যে অবৈধ, সেটা কিন্তু সে নিজে স্বীকার করেছে। কারণ একটা দেশে ক্ষমতায় বসানোর একটা প্রসেস থাকে, ক্ষমতায় কারা বসাতে পারে, কারা আপনাকে ক্ষমতায় নিতে পারে, কার। স্যার, এই যে শেখ হাসিনার যে অ্যাকাউন্টগুলো, যেগুলো দুদক খবর পেয়েছে, মানে দুর্নীতি দমন কমিটি, তারা যে খবরটা পেয়েছে, সেখানে মোট 25টা অ্যাকাউন্টে শেখ হাসিনার নাম পাওয়া গিয়েছে। তার মধ্যে কতগুলো জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, কয়েকটা তার নিজের নামে রয়েছে। কিন্তু এই যে এতগুলো ব্যাংক অ্যাকাউন্টে, সেখান থেকে সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা মতো পাওয়া গিয়েছে। মোহাম্মদ ইউনূস তাহলে এখন কি বলবেন? কারণ কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল যে ছাত্র নেতাদের অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কত টাকা ঢুকেছে বাংলাদেশে, তার একটা ছোট্ট হিসেব তিনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে দেখতে গেলে শেখ হাসিনার অ্যাকাউন্টে তো মাত্র নগণ্য। সেই টাকাগুলো কি শেখ হাসিনা তার অ্যাকাউন্টে রয়েছে যে টাকার পরিমাণ, নাকি বাইরে অন্য কোথাও টাকা রাখা রয়েছে? সেই রকম কোনো তথ্য কি উঠে এসেছে? ধন্যবাদ আপনাকে। ওইরকম কোনো তথ্য আমরা পাইনি। তারা চেষ্টা করছে, পত্রিকায় রিপোর্ট করাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে তার সম্পদ রয়েছে। আমরা চাই ওইসব রাষ্ট্র থেকে তোমরা সেগুলো এনে আমাদেরকে দেখাও। আপনাকে বলি, বাংলাদেশে আজকের যে পত্রিকা, আজকের যে মিডিয়া, ওদেরকে যেরকম রিপোর্ট দেওয়া হয়, সেই রিপোর্টে তারা ছাপাতে হয়। বাংলাদেশে 2জন সাংবাদিক এবং একজন রাজনীতিবিদ, ফজলুর রহমান, মাসুদ কামাল এবং আরো একজন, নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না, তারা বিভিন্ন সময়ে মানে নিরপেক্ষ কথা বলেছে, যে সরকারের বিভিন্ন অনাচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সম্পর্কে কথা বলেছে, যার জন্য এখন তারা বলছে তাদের জীবনে হুমকির সম্মুখীন। অর্থাৎ যারা নিরপেক্ষ কথা বলবে, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে, স্বাধীনতার সপক্ষে কথা বলবে, আঞ্চলিক শান্তির সপক্ষে কথা বলবে, মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, তারা দুর্নীতি করেছে, এইরকম একটা জনরোষ মানে রব তুলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের
চেষ্টা করা হচ্ছে, এবং এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ব্যবস্থা। এবং ডক্টর ইউনূস, আপনি জানেন রিসেন্টলি ডক্টর ইউনূস কি ড্রাগ নেন কিনা আমি জানি না, কারণ তিনি রিসেন্টলি গার্ডিয়ানে একটা পত্রিকায় কথা বলতে যায় বললেন যে বাংলাদেশ নাকি শেখ হাসিনা গাজার অবস্থা রেখে গেছে। আপনারা জানেন গাজা ছোট্ট একটি জায়গা, বাংলাদেশের যে ঢাকা শহর, এই ঢাকা শহরের 3 ভাগের 1 ভাগের চাইতে ছোট জায়গা হলো গাজা। গাজাতে 3 তলা পর্যন্ত কোনো বিল্ডিং নেই, সব বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ খেতে হলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে চাঁদা তুলে এনে মানুষ খায়। আর বাংলাদেশে মেট্রো রেল হয়েছে, বাংলাদেশের 8 লেনের লাইন হচ্ছে এবং পাতাল রেল হচ্ছে। বাংলাদেশে পদ্মা সেতুর মতো বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে আপনার উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, এবং বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের চাইতেও $40 বেশি, এবং অর্থনীতিতে বাংলাদেশ পৃথিবীতে একদম। কিন্তু এই মুহূর্তে সবকিছু তো তছনছ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তো সেই হিসেবগুলো, আপনি যে হিসেব দিচ্ছেন সেটা 5ই আগস্টের আগের হিসেব, সেই হিসেবগুলো তো এই মুহূর্তে আর খাটবে না। আমি জানতে চাইবো তার অ্যাকাউন্টের এইসব টাকা নিয়ে কি শেখ হাসিনা বোন রেহানাকে তো সঙ্গে নিয়ে এসেছেন, তাহলে অ্যাকাউন্টে থাকা এইসব টাকা নিয়ে কি তিনি ভারতে এসেছেন? না, উনি তো কিছুই নিয়ে যান নাই। এবং আপনাকে একটা জিনিস বলি, এখানে যে টাকার কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 5 বছরের যদি আপনি এই প্রতি বছর তো অ্যাকাউন্ট সাবমিট করা হয়, ওই সাবমিটেড অ্যাকাউন্ট যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন এগুলা কিন্তু বৈধভাবে কিন্তু সরকারকে ট্যাক্স দিয়েই কিন্তু উনি ঘোষণা দিয়েছেন আগে। এবং আপনাকে বলি, সাম্প্রতিক একজন মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর, শেখ হাসিনার সময়ে গতবারে মন্ত্রী ছিলেন, উনার নাম রেজাউল করিম। তো উনি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তাকে নিয়েও একটি রিপোর্ট আমরা দেখেছি পত্রিকায়, বলেছি কি যে একজন মন্ত্রীর অ্যাকাউন্টে আপনার কত 3,36,00,000 টাকার লেনদেন হয়েছে। এখন পরবর্তীতে দেখা গেল এই 3,36,00,000 টাকার লেনদেন হয়েছে 40 বছরে। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, অর্থাৎ মানুষকে দেখানো হচ্ছে এমন ভাবে যে 3,36,00,000 টাকা যেন একদিনেই অ্যাকাউন্টে এসে ঢুকেছে অবৈধ। মানে অর্থাৎ কি, এটা হচ্ছে একটা সেন্সেশন তৈরি করার জন্য ডক্টর ইউনূস দেখছে মানুষকে শান্তি দিতে পারছে না, শিক্ষা নাই, প্রগতি নাই, কোনো উন্নয়ন নাই, সমাজে মানুষ রেপ, মানে হত্যা, দর্শন, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং মানে প্রতিপক্ষের বাড়িতে হামলা, এগুলা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। বাংলাদেশের মানুষ চারদিক থেকে ফুঁসে উঠেছে, যার কারণে ডক্টর ইউনূসের হাতে কোনো অপশন নাই। তাই ডক্টর ইউনূস বাধ্য হয়ে অথবা ডক্টর ইউনূস পারপাসিভলি এইসব কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার আনার চেষ্টা করছে এবং দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনার সময়ে কোটি কোটি টাকা লোপাট হয়েছে। কিন্তু শেখ হাসিনার সময়ে, আপনাকে আরেকটা মজার কথা বলি, আমি আসবো স্যার আপনার কাছে, এই জায়গাটায় আসবো। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখবো এবং আপনার কাছ থেকেও আমরা তথ্যগুলো নেব, যে এই মুহূর্তে তো ভারতে রয়েছেন শেখ হাসিনা, দিল্লিবাসী শেখ হাসিনা, তার 17টা অ্যাকাউন্ট, সেই 17টা অ্যাকাউন্টের হিসেব আপনাদেরকে যেমন দিচ্ছি, তেমনি তার পাশাপাশি তার ছেলে, তার অ্যাকাউন্টেই বা কত রয়েছে, আসুন সেদিকেও একবার নজর দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী মনিরুল ইসলাম। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম শেখ হাসিনার 25টা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মোটামুটি পাওয়া গিয়েছে, কতগুলো জয়েন্ট অ্যাকাউন্ট, কতগুলো নিজের নামে। 17টা ব্যাংক অ্যাকাউন্ট যেখানে শুধুমাত্র নাম রয়েছে শেখ হাসিনার, এগুলো জয়েন্ট অ্যাকাউন্ট নয়। সেই অ্যাকাউন্টে সব টাকা নিয়ে তিনি ভারতে এসেছেন কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। একই সঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে তার ছেলের সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে ব্যালেন্সের এইরকম হাল কেন? কারণ তার ছেলে তো বাংলাদেশেও থাকেন না, পশ্চিমা বিশ্বের তিনি একজন বিজ্ঞানী, আপনি নিজেই সেটা বললেন, তার নিজস্ব বিজনেস রয়েছে, তাহলে সেই অ্যাকাউন্টগুলোও কেন ফাঁকা? ধন্যবাদ আপনাকে। যে সজীব জয়, আপনি জানেন আজ থেকে 10-15 বছর আগে যে প্রুফ ম্যাগাজিন আছে, ওই ম্যাগাজিনে বলেছিল যে পৃথিবীতে যে 100 জন মানুষ প্রতিশ্রুতিশীল, সেই 100 জন মানুষের মধ্যে একজন। এবং বাংলাদেশ যে আজকে মনে করেন প্রত্যেকটি কোনায় কোনায়, মানে বাংলাদেশের 64,000 বর্গ মাইলের ভিতর 64,000 যে আমাদের যে 44,000 বর্গ কিলোমিটার যে আয়তন, এই আয়তনের ভিতরে প্রত্যেকটি কর্নারে আমাদের
ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। এটা করেছে কার বদলে? প্রধানমন্ত্রী সাহায্য নিয়েছেন সজীব ওয়াজেদ জয়ের। বাংলাদেশে যে প্রযুক্তি বিপ্লব, এই বিপ্লব ঘটিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন সজীব ওয়াজেদ জয়ের সাহায্যে। সেই সজীব ওয়াজেদ জয় আমেরিকায় দীর্ঘদিন থেকে ইনি আছেন, তার ব্যবসা আছে, বাড়ি আছে, ঘর আছে। সেই মানুষের অ্যাকাউন্টে কত পাওয়া গেছে জানেন? 1,17,15,271 টাকা। তাহলে আপনি বোঝেন, তারা বলার সময় বলতো যে কোটিতে বলে না, 100 কোটিও বলে না, হাজার কোটি বলে, বলে যে হাজার হাজার কোটি টাকা। তাদের গালে একটা চর পড়েছে। চরটা কিভাবে পড়লো? যে ইনভেস্টিগেশন তো ইন্ডিয়া থেকে কোনো মানুষ এসে করেনি, আমেরিকা থেকে কোনো মানুষ এসে করেনি, এই ইউনুসের সরকার করেছে। করে দেখলো যে তার অ্যাকাউন্টে টোটাল যে পরিমাণ টাকা জমা আছে সেটার পরিমাণ হচ্ছে 1,17,15,271 টাকা। তাহলে ডক্টর ওয়াজেদের ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ডক্টর ওয়াজেদ বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী ছিলেন। তার জীবনের, তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তার পৈতৃক সম্পদ, তার মায়ের সম্পদ, তার নিজের সম্পদ, সবকিছু মিলিয়ে তার অ্যাকাউন্টে পাওয়া গেল 1,17,15,271 টাকা। তাহলে আপনি বলেন, বাংলাদেশের ক্ষুদ্র একটা ব্যবসায়ীর অ্যাকাউন্টও আজকাল 2-4-5 কোটি টাকা পাওয়া কোনো ব্যাপার না। বাংলাদেশের যে আমাদের যে বাজেট, আমাদের বাজেটের সাইজ হচ্ছে 700 বিলিয়ন। তাহলে আমাদের 2005 সালে 8 সালে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, তখন আমাদের বাজেটের যে আকার সেটা ছিল মাত্র 76 বিলিয়ন। এই 15-16 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে করেছে 776 বিলিয়ন। কোথায় 76 বিলিয়ন আর কোথায় 776 বিলিয়ন? বাংলাদেশ অর্থনীতির যে সাইজ, ওই সাইজটা ছিল 76তম ওয়ার্ল্ডের মধ্যে। আর এখন হচ্ছে 31তম প্রধানমন্ত্রী রেখে গেছে ডক্টর ইউনূস। এখন হয়তো এটাকে 40-এ পাঠিয়ে দিয়েছে। যদি ডক্টর ইউনূস আরো 6 মাস থাকে, বাংলাদেশ 100 নাম্বারও পার করে ফেলবে। কারণ কি? কারণ হচ্ছে ডক্টর ইউনূস কোন রকমের ক্যাপাসিটি নেই বাংলাদেশের মতো 18 কোটি মানুষের দেশকে পরিচালনা করার। তার কোনো মানে কথাবার্তার কোনো, আপনি যদি তার কথাবার্তাগুলো দেখেন, সে যে সুস্থ আছে সেটাও আমার মনে হয় না। আপনি দেখেন যে একটি দেশ, 53 বছরের বাংলাদেশ, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 53 বছরে আপনি যদি বাংলাদেশের প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মায়ানমারের সাথে তুলনা করে দেখেন, মাথাপিছু আয়ের দিক থেকে আমরা ল্যান্ডলক যে 5টি কান্ট্রি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং মায়ানমার, এর মধ্যে সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে বাংলাদেশের। এবং শিক্ষিতের হার যদি দেখেন, শিক্ষার বলতে ইনক্লুসিভ এডুকেশন। এইরকম একটা দেশে এইরকম একটা অসন্তোষ তাহলে দানা বাঁধলো কেন? যখন আপনি বলছেন শিক্ষিতের হার বেশি, মাথাপিছু আয় বেশি, তাহলে এই ষড়যন্ত্রটা দানা বাঁধলো কেন? যখন মানুষের শিক্ষা থাকে না, পেটে খাবার থাকে না, ইনকাম থাকে না, তখন এই ষড়যন্ত্রগুলো দানা বাঁধে। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও কেন ষড়যন্ত্র দানা বাঁধলো? এটা মৌলবাদী গোষ্ঠীর। আপনাকে বলি, ভারত কিন্তু একটা বিশাল একটা রাষ্ট্র ছিল ভারত। আমাদের কবিগুরু বলেছিলেন যে, মানে তার সভ্যতার সংকট নামে প্রবন্ধে উনি বলেছিলেন যে, পৃথিবীতে অন্য দেশের মানুষ যখন কোনো একটা দেশ ইনভেড করে বা কোনো একটা দেশে আসে, তখন যোগ হয়। মুসলমানেরা যখন ভারতবর্ষে এসছে তখন বিয়োগ হয়েছে। কারণ কি? একটা জাতিকে ভাগ করে 3-4টা জাতিতে পরিণত করেছে। এই বাংলাদেশও আমরা 1971 সালে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়লাভ করেছিলাম, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করেছিলাম, যেটার মূল কনসেপ্ট ছিল অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ 53 বছরে আমরা যেটুক নিয়েছিলাম, এই সাম্প্রদায়িক শক্তি পাকিস্তানের সহযোগিতায় এবং আইএস সহ আন্তর্জাতিক যেসব জঙ্গি গোষ্ঠী আছে, তারা আর কোনো ভূমি পাচ্ছিল না। ভারতকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা, এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে, আপনি জানেন, ভারতের মধ্যে দিয়ে ঘুরে এসছে 21 মিলিয়ন ডলার, আর বাংলাদেশ থেকে 29 মিলিয়ন ডলার, টোটাল 50 মিলিয়ন ডলার। এই 50 মিলিয়ন ডলার দিয়ে জঙ্গিদেরকে আপনি যদি দেখেন, যেসব জঙ্গি জেলখানায় বন্দী ছিল, প্রথম দিনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জঙ্গিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এবং এই জঙ্গিবাদ বাংলাদেশকে নয়, শুধু পুরো বিশ্বের জন্য থ্রেট। আজকে পুরো বিশ্বকে এক হতে হবে। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পিছনের ইতিহাসের দিকে যদি যেতে চাই, জানি না আপনার প্রোগ্রামের দৈর্ঘ্য আমাকে অ্যালাউ করবে কিনা, যে
30-এর দশকে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গে একটি আন্দোলন শুরু হয়েছিল, যেটাকে বলা হয়েছিল শিখা গোষ্ঠী, অর্থাৎ বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা। কবি নজরুল সহ আমাদের দেশে কাজী মোতাহার হোসেন, কবির হোসেন, এস ওয়াজিদ আলী, এরকম প্রগতিশীল গোষ্ঠী একটা সাম্প্রদায়িক দাঙ্গা থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য চেয়েছিল যে ভারত যেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে মানে ধর্মের ভিত্তিতে যেন রাষ্ট্র না হয়, সেই জন্য তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনটি 47 সালে কোনো ভূমিকা রাখতে পারেনি, কারণ তারা শক্তিশালী হতে পারেনি। 47-এ দেশভাগের পরে এই আন্দোলনটি ঢাকা কেন্দ্রিক চলছিল, এবং ঢাকা কেন্দ্রিক চলার পর 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, এর আগ থেকেই বঙ্গবন্ধু এই শিখা গোষ্ঠীর যে মানুষের কনসেপ্ট ছিল যে ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার, অর্থাৎ একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে বসবাস করবে, অসাম্প্রদায়িক চেতনা। রাষ্ট্রের কথা তখন থেকে উঠে এসেছিল বাংলাদেশে। সেই বর্তমানে যেটা চলছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা সৃষ্টি ধারণ করে, না আমি যেটা বলছিলাম, সেই চেতনাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। সেই শিখা গোষ্ঠীর যে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, তারা রাজনীতিতে অংশগ্রহণ করেননি, কিন্তু তাদের যে চেতনা, সেই চেতনাটি মানে বঙ্গবন্ধুর কাছে ট্রান্সফরমিট হয়েছিল, এবং তিনি যখনই বাংলাদেশ স্বাধীন করেছিলেন তখন এসে বাংলাদেশের স্বাধীনতার মূলনীতি, মানে বাংলাদেশের যে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন যে অসাম্প্রদায়িকতা, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু থাকবে না, সবাই হবে যার যার ধর্ম পালন করবে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, ধর্ম থাকবে মানুষের। এই জায়গাটাকে 53 বছর থেকে যে আস্তে আস্তে করে তারা যে চেষ্টা করেছিল সাম্প্রদায়িক গোষ্ঠী, সে সাম্প্রদায়িক গোষ্ঠী আমেরিকা, চায়না এবং পাকিস্তানের টাকায় এই শক্তিশালী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তারা সফল হয়েছে। তাদের এই সফলতা যদি আজকে টিকে থাকে, তাহলে ব্যর্থ হয়ে যাবে অসাম্প্রদায়িক চেতনার ভারতবর্ষের মানুষ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের মানুষ, অসাম্প্রদায়িক চেতনার সমগ্র বিশ্বের মানুষ। এই সমগ্র বিশ্বের অসাম্প্রদায়িক চেতনার মানুষকে আজকে এক হতে হবে। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য তাদের কোটি কোটি টাকার যে মিথ্যা মানুষ, আজকে কিন্তু সেটা মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখলাম সেখানে বিলিয়ন বিলিয়ন টাকা নয়, 100 কোটি টাকা নয়, 1000 কোটি টাকা নয়, মাত্র 1, 2 কোটি, 3 কোটি টাকা, যেটা বাংলাদেশে একজন রাস্তার ব্যবসায়ীর অ্যাকাউন্টও থাকে। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে এই যে জয়, যিনি আপনি বলছেন যে যিনি ব্যবসায়ী, তার অ্যাকাউন্টে, তিনি তো একজন ব্যবসায়ী, ব্যবসা করেন, তিনি পশ্চিমা বিশ্বের একজন নাগরিক, বহুদিন ধরে তিনি সেখানে রয়েছেন, তাহলে তার অ্যাকাউন্টে কি করে এত কম টাকা থাকে? না, তার অ্যাকাউন্টে শুনেন, উনি তো গত 10-15 বছর থেকে টাকা ইনকামের দিকে মনোনিবেশ করেননি। উনি বলেছেন আমার পূর্বপুরুষেরা এই দেশ স্বাধীন করেছে, আমার পিতা মাতামহ এই দেশের জন্য জীবন দিয়েছে, আমার সমস্ত পরিবার উৎসর্গ করেছে, এই দেশকে কিভাবে উন্নত করা যায়, শিক্ষা কিভাবে উন্নত করা যায়, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ, এডুকেশন, এগুলো কিভাবে উন্নত করা যায়, কিভাবে প্রত্যেকটা মানুষের জীবনে প্রযুক্তির সুবিধাকে পৌঁছিয়ে দেওয়া যায়, সেই চেষ্টায় তিনি ব্যস্ত ছিলেন, যার কারণে উনি সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারেননি। সমস্ত মিথ্যা প্রপাগান্ডাকে উনি আজকে প্রমাণ করে দিলেন যে তিনি বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করেননি। তার অ্যাকাউন্টে মাত্র 1,17,15,271 টাকা মাত্র পড়ে আছে। যেই টাকাটি অন্যত্রও রাখা যায়। আপনি তো একজন আইনজীবী, আপনি তো ব্যারিস্টার, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় তো টাকা রাখা যায়, সেটাও তো সম্ভব না। টাকা রাখা যায়, সেটা তো বাইর করার দায়িত্ব যারা দাবি করে। আপনি যদি দাবি করেন যে আমার অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন টাকা আছে, সেটা তো আপনিই প্রমাণ করবেন, আপনার দায়িত্ব সেটা। আজকে আপনি সেটা ক্রেডিবল এভিডেন্স দিয়ে, আমরা তো বাংলাদেশের পত্রিকায় দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের মানে 5টি দেশে 7টি দেশে সম্পদ আছে, থাকতেই তো পারে। প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক, তার তো লন্ডনে বাড়ি আছে, তো তার এটা একটা দেশ। তারপরে জয় আমেরিকায় থাকে, সেটা একটা দেশ। পুতুল কানাডাতে ছিলেন দীর্ঘদিন, সেখানে যদি একটি বাড়ি যদি থেকে থাকে, সেটি আরেকটি দেশ। আপনি হিসাবটা বুঝতে পেরেছেন যে এ বলছে যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের 5টি দেশে বাড়ি, জায়গা, সম্পদ পাওয়া গেছে। পাওয়া যাবে না কেন? তারপরে প্রধানমন্ত্রীর বোন ববি, তিনি ফিনল্যান্ডে থাকতেন, তার সেখানে একটি বাড়ি থাকতেও পারে। তো 5টি দেশের হিসাব তো মিলে গেল। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড,
আপনি 5টি দেশের পরিচয় তো পেয়ে গেলেন। তো এই 5টি দেশে যে তাদের যে সম্পদ ছিটেফোঁটা আছে, সেটা তো মানুষ থাকার জন্য তো একটা বাড়ি দরকার, থাকার জন্য তো একটু বাস্তু দরকার। সেটা যদি থাকে, অপরাধের কি কত বিলিয়ন আছে আপনি সেটা প্রকাশ করেন। আপনি জানেন পশ্চিমা বিশ্ব ট্রান্সপারেন্ট। ব্রিটেনে, আমেরিকায় আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, সেই টাকা কোত্থেকে আসছে, কোথায় কে দিল, কিভাবে ইনকাম হলো, সেটাকে আপনি প্রতি বছর সরকারকে হিসাব দিতে হয়। এটা তো বাংলাদেশ না, এটা তৃতীয় বিশ্বের কোনো রাষ্ট্র না, এটা একটা উন্নত বিশ্ব। এখানে দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তাদের যে প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা, সেটা আজকে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। ডক্টর ইউনূস আর বেশি দিন নেই, যেই কোনো সময় তিনি কিক আউট হয়ে যাবেন। আমরা আশা করি হয়তো এই রোজার মাসও তিনি লাস্টিং করবেন না। রোজা শেষ হওয়ার আগেই হয়তো ডক্টর ইউনূসকে বাই বাই বলে দিবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা। কারণ বাংলাদেশের মানুষের জীবনকে তিনি দুর্বিষহ করে ফেলেছেন। যে মানুষের, যে দেশটি উন্নয়নশীল বিশ্বের মডেল হয়ে গেছিল, বারাক ওবামা বলেছিল যে উন্নয়ন যদি দেখতে হয় বাংলাদেশে যাও, সেই বাংলাদেশ আজকে জাহান্নাম বানিয়ে ফেলছে ডক্টর ইউনূসের এই 7 মাসের শাসন ব্যবস্থায়। এই 7 মাসে অর্থনীতি তলানিতে চলে গেছে। আমাদের মাথাপিছু আয় ছিল 7.5, আর আজকে আমাদের মাথাপিছু জিডিপি ছিল 7 পয়েন্ট, আর আজকে হচ্ছে 4 পয়েন্ট। তাহলে আপনি দেখেন অনেকটা পিছিয়ে গেল বাংলাদেশ এই গত কয়েক মাসে। মানে আগস্ট থেকে এই মার্চ বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেল। এবং মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্যগুলো সামনে আছেন, সেগুলো যে একেবারেই ঠিক নয়, সেটা এবার সামনে চলে আসছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি বোঝালেন যে অ্যাকাউন্টে কত টাকা পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি আর কি কি অভিযোগ আনা হয়েছে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যারিস্টার, ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী মনিরুল ইসলাম। স্যার আপনাকে ধন্যবাদ। এইভাবেই প্রত্যেক মুহূর্তের আপডেট এবং বিভিন্ন ছোটোখাটো হিসেব যেগুলো মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং বারে বারে শেখ হাসিনার দিকে অভিযোগের আঙুল তুলছেন, সেগুলো কতটা ঠিক, কতটা ভুল, আসল তথ্য কি, আসল পরিসংখ্যান কি বলছে, আমরা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।